আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক এবং সম্মানিত শুভাকাঙ্ক্ষী ভাই বোন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আসলে আগামীকাল দুটি পাবলিক পরীক্ষা, দেশের সবচেয়ে বড় দুটি পরীক্ষা আগামীকাল, আপনারা সবাই জানেন। তার মধ্যে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, যেটা দেশেই প্রথম যে করোনাকালীন সময়কে প্রাধান্য দিয়ে দেশের 8টি বিভাগে পরীক্ষা হতে যাচ্ছে আগামীকাল। সেই সাথে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নার্সিং ভর্তি পরীক্ষা, যেটা আপনারা সবাই জানেন যে প্রতি বছর সকল ভর্তি পরীক্ষার পরেই নার্সিং ভর্তি পরীক্ষা হয়, কিন্তু এবার সেটাও সকল ভর্তি পরীক্ষার আগে হতে যাচ্ছে। এবং একই দিনে দুইটা পরীক্ষা, এটা স্টুডেন্টদের জন্যেই, অনেকের জন্য হেজিটেশনের বিষয়। অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছেন, আবার অনেকে নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করেছেন, যেহেতু এই ইউনিটের পরীক্ষা সায়েন্সের ঢাকা ভার্সিটি। তো সে দৃষ্টিকোণ থেকেই যে ভর্তি পরীক্ষায় স্টুডেন্টদের করণীয়, বিশেষ করে নার্সিং বিষয়টাই, যে একটা স্টুডেন্টের করণীয়টা কী, যে আগামীকাল কীভাবে কী হবে না হবে। যেহেতু অনেকেই আপনারা ইতিমধ্যে শুনতেছি প্রশ্ন ফাঁসের জন্য নাকি অনেক কিছু যোগাযোগ করেছেন। আসলে এটা অসম্ভব। যে বিশেষ করে আজ রাজশাহী শহরটা দেখলেই আপনারা বুঝতেন যে রাজশাহী শহর কতটুকু নিরাপত্তার চাদরে ঢেকে গেছে। যে অন্যান্য বিভাগের কথা বাদই দিলাম, যে রাজশাহী শহর আজকে নিরাপত্তার চাদরে ঢাকা। যে রাজশাহীতে দুইটা পরীক্ষার সেন্টার, যে এক নার্সিং পরীক্ষার সেন্টার যেখানে পরীক্ষার্থীর সংখ্যা 9,500-এর মতো, অপরদিকে যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা ভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সুবাদে দেখা যাবে যে রাজশাহীতে কাঁটাখালী থেকে এবং এইদিকে লক্ষ্মীপুর পর্যন্ত হয়তো দেখা যাবে গাড়ির একটা বিশাল যানজট থেকে যাবে। যে রাজশাহীতে বিশেষ করে যারা পরীক্ষা দিতে আসবেন, আপনারা যারা বাহির থেকে আগামীকাল সকালে রাজশাহীতে আসার চিন্তা করে আসেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা সংকীর্ণ সময় হাতে নিয়ে আসবেন না, যে আপনারা একটু বেশি সময় হাতে নিয়ে আসবেন। কারণ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে, সেই সুবাদে রাস্তায় কিন্তু আপনার একটা প্রচণ্ড পরিমাণ জ্যাম হবে। যে কাটাখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত প্রায় 15-20 কিলো রাস্তা, এই রাস্তাটুকুর মধ্যে বিশাল একটা জ্যাম পড়ে যাবেন আপনারা। তো সেই চিন্তা চেতনা করে আপনারা রাজশাহীতে আসবেন। আর ভর্তি পরীক্ষার্থীর জন্য একটা কথাই বলবো, এই মুহূর্তে যে নতুন করে কোনো কিছু পড়া, বা আপনারা যে ফেসবুকে অনলাইনে এখন পর্যন্ত খালি অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপের সাথে, যেখানে হয়তো 2 নম্বরই করার জন্য অনেকেই আপনাদের চেষ্টা করতেছে, সেই জায়গাতে আপনারা নক করতেছেন অনেকেই। যে আমার কাছে অনেকে বলেছেন, স্যার কোশ্চিন কি আউট হয়? হ্যাঁ, কোশ্চিন আউট হবে, তবে সেটা ভর্তি পরীক্ষা হওয়ার পরে, তার আগে না। এবং সেটা আপনাদের মাধ্যমে, কারণ ভর্তি পরীক্ষা হয়ে গেলে তো আপনারা পরীক্ষা দিয়ে আসলেন, সেটা তো আপনারা জেনেই গেলেন যে কোশ্চিনগুলো কী, কিন্তু তার আগে কখনোই সম্ভব না। এই জায়গা থেকে, যে নিজ জায়গা থেকে আপনারা কখনো কারোর সাথে কোনো বিষয়ে লেনদেন করবেন না, এবং টাকার বিষয়ে না। এখানে মূল বিষয়টা হলো, একজন অসদকারী দুর্নীতিবাজ আপনাকে বলবে যে চান্স পেলে টাকা দিতে হবে, না পেলে না। এর কারণটা যদি আমি আপনাদের ব্যাখ্যা করি, তাহলে এখানে দুইটা বিষয় দাঁড়ায়। যদি চান্স পেলে টাকা দিতে হবে, না হলে না, এর কারণটা হলো, আপনি চান্স পাবেন আপনার মেধায়, আপনার যোগ্যতায়, তখন সে আপনাকে বলবে আমি চান্স করে দিয়েছি, আমাকে টাকা দাও। দ্বিতীয় পয়েন্ট যেটা, যে বলবে তখন চান্স না পেলে, যে আমি চান্স করে দিতে পারিনি, আমাকে টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ এখানে কিন্তু তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নাই। এখানে আপনি একজন ক্যান্ডিডেট, মূল ভূমিকাটা আপনার, যে আপনি চান্স পাবেন, তৃতীয় পক্ষ সুবিধা ভোগ করবে। যার কারণে সবসময়ের জন্য আপনারা একদম সাবধান, যে কারোর সাথে কোনো যোগাযোগ না। ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নাই, যে কোনো রকম কোনো সুযোগ নাই। যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নিজ কেন্দ্রে যারা দায়িত্বে আছেন, সবাই একদম স্টেট কার্ড যেভাবে, এবং সরকারের তো গোয়েন্দা বাহিনী অলওয়েজ আছেই। এই জায়গা থেকে আপনারা নিজ দায়িত্ব থেকে যতটুকু সময় আছে, নিজেদেরকে মেধাকে কাজে লাগান, পরিশ্রম করেন, ভালো একটা ফলাফল আসবে। কিন্তু অন্যের আশায় বসে থেকে লাভ নাই, যে অন্যের আশায় কখনো না।
যে আপনি হয়তো আশায় বসে আছেন আপনার কোশ্চেন দিবি, আপনি চান্স পাবেন, কিংবা কেউ আপনাকে বলবে তুমি খালি পরীক্ষার যে কোশ্চিনে নাম লিখে দিয়ে চলে আসবে, আমরা তোমাকে চান্স করে দিব। এটা হচ্ছে অসম্ভব ব্যাপার, এটা কখনোই সম্ভব না। যে আপনারা ভর্তি পরীক্ষা দিতে যাবেন, সকাল থেকে আপনার মেন্টালি ফ্রেশ থাকতে হবে। যারা বাড়ি থেকে রাজশাহীতে পরীক্ষা দিতে যাবেন, যে মেন্টালি একটা ফ্রেশ থাকতে হবে, যে আপনার আগামীকাল পরীক্ষা সেন্টারে আপনার কি কি লাগবে, কি নিয়ে যাবেন, কি আপনাকে সাথে নিয়ে যাবে, কিভাবে যাবেন, এই পরিকল্পনাটুকু আপনাকে আজকে রাত্রেই করে রাখতে হবে। এখন সকালে ওঠার পরে যদি আপনি সেই পরিকল্পনা করেন, মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গেলে আপনার দ্বারা কখনোই ভালো পরীক্ষা দেওয়া সম্ভব না। কখনোই ভালো পরীক্ষা সম্ভব না। আপনার মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে অন্তত আগামীকালের জন্যে, পরীক্ষা বসার আগ মুহূর্ত পর্যন্ত। পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনি যেটা সেটা করতে পারেন। এবং আপনাদের যেহেতু বলেই দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা নির্দেশিকায় যে আপনাদের কি কি নিয়ে যেতে হবে, যেহেতু পক্সি দেওয়ার বাংলাদেশে একটা সিস্টেম থাকেই, অনেক পরীক্ষায় দুর্নীতি হয়, যার কারণে এই পক্সি সিস্টেম বন্ধ করার জন্যই আপনাদের কিন্তু ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি একাডেমিক পরীক্ষার মূল প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে বলা হয়েছে, যাতে করে আপনার ফেস আপনার আইডি কার্ডের সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলানো সম্ভব হয়, যাতে বডি চেঞ্জ করে পরীক্ষা দেওয়ার কোনো অপশান না থাকে। তা অবশ্যই আপনারা আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার মূল প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যাবেন। দ্বিতীয় কথা হলো, ভর্তি পরীক্ষায় যারা যাবেন, পরীক্ষার হলে যাওয়ার জন্য তাড়াহুড়ার করার কোনো দরকার নাই, কোনো রকম তাড়াহুড়া না। এবং পরীক্ষা হলে যাওয়ার পরে আপনার যেটা কাজ হবে, সেই কাজটা হলো আপনাকে যে ওএমআর শিট দেওয়া হবে, সেই ওএমআর শিটে 7 সংখ্যা বিশিষ্ট একটা সিরিয়াল নাম্বার থাকবে, কোড। এবং প্রশ্নপত্র পাওয়ার পরে সেই 7 সংখ্যা বিশিষ্ট ওএমআর শিটের কোড এবং আপনার প্রশ্নপত্রের কোড যদি না মিলে যায়, তাহলে আপনার কাজ হবে হলে দায়িত্বরত সুপার, শিক্ষক যিনারা থাকবেন তিনাদের কাছ থেকে সঙ্গে সঙ্গে বলে আপনার প্রশ্নপত্রটা পরিবর্তন করে নেওয়া। কেননা আপনি যদি ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেন, আপনার ওএমআর শিটের সাথে সেটা যদি মিল না থাকে, তাহলে যখন ওএমআর মেশিনে ওএমআর শিট দেওয়া হবে, আপনার রেজাল্ট শিটের সাথে তখন কখনোই মিলবে না। কারণ তাদের তো সেট বাই সেট কোশ্চেনের উত্তর করা থাকবে, এক সেটের কোশ্চেন আর এক সেটে গেলে কখনোই উত্তর মিলবে না। এতে করে দেখা যাবে আপনার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। যার কারণে আপনার স্টুডেন্ট হিসেবে ফার্স্ট কাজ, কেন্দ্রে যখন ওএমআর শিট পাবেন, ওএমআর শিট তো পূরণ ফিল আপ করবেনই। ওএমআর শিট ফিল আপ করার পরে আপনার যে কোশ্চেনটা দেওয়া হবে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের 7 সংখ্যার কোড আর ওএমআর শিটের 7 সংখ্যার কোডটা অবশ্যই আপনাকে মিলিয়ে নিতে হবে, সিরিয়াল কোড যেটা। দ্বিতীয় বিষয় হলো, তাড়াহুড়া করে কোনো কিছুই পূরণ করতে যাবেন না। এবং আপনার নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনপত্রে যে সিগনেচারটুকু আপনার আছে ভর্তি পরীক্ষার ওএমআর শিটে, সেই সিগনেচারটুকুই করতে হবে। যে আপনি ওএমআর শিটে আপনি আবেদনের সময় করেছেন বাংলায় শর্ট নাম, ওএমআর শিটে দেবেন ইংরেজি শর্ট নাম কিংবা ইংরেজি নাম, কখনোই না। এবং আপনার সেই নামটা যেন স্পষ্ট হয়, যে তেলাপোকা হাঁসরা বা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণের মতো যেন লেখা না হয় যে কলম এক মাথায় শুরু করলেন আর এক মাথায় শেষ করবেন, এরকম লেখা যেন না হয়। একদম স্পষ্ট আপনার স্বাক্ষর হতে হবে, যেখানে আপনার একটা লাইফের বিষয় জড়িত, যে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার 12 বছরের একাডেমিক রেজাল্টের জন্য যে সুনাম পেয়েছেন, ভর্তি পরীক্ষায় একটা ফলাফলের জন্য আপনার সেই সুনামটাও বিধ্বস্ত হতে পারে, ধ্বংসস্তূপ। এলাকার লোকজন আপনাকে অনেক করে বলবে, পাশের বাড়ির লোকজনও কিন্তু আপনি চান্স না পেলে অনেক কিছু বলবে। যদিও আসন সংখ্যা সীমাবদ্ধ, সবাই চান্স পাবে এর কোনো গ্যারান্টি নাই। কারণ যেহেতু ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি এই 3টি আসন মিলে সরকারিতে সিট সংখ্যা 5300 সামথিং, আর যেখানে পরীক্ষার্থী 74,000। এই বিষয়টুকু আপনাকে চিন্তা করে পরীক্ষা দিতে হবে, যে আপনাকে মেনেই নিতে হবে যে হাসিটা ক্ষণস্থায়ীর জন্যে, কান্নাটাই চিরস্থায়ীর জন্যে। কিন্তু তাই বলে যে আপনি চেষ্টা করবেন না চান্স পাওয়ার জন্যে, এটা কখনো হতে পারে না। যে 3 নম্বর হাত আপনাকে ছেড়ে দিয়ে পরীক্ষা দিতে হবে,
যে ডান হাত আর বাম হাত এই দুই হাত কাজে লাগাতে হবে, অজুহাতটা আপনার ছেড়ে দিতে হবে যে আপনার একটা 3 নম্বর হাতের জন্যে আপনার লাইফটাই নষ্ট হবে, কারো কিছু হবে না। যে আপনার বাবা যদি শিক্ষক হয়ে থাকেন, উনি ওনার শিক্ষকের জায়গায় শিক্ষকই থাকবেন, কৃষক হলে কৃষকের জায়গায় কৃষক, ডাক্তার হলে ডাক্তার, কিন্তু আপনার লাইফের পরিবর্তন কখনোই হবে না যদি আপনি অজুহাত দেখাতে থাকেন। এবং ভর্তি পরীক্ষায় দিতে যাওয়ার সময় আপনারা সাথে নেবেন একটা রোল পেন্সিল, একটি বল পেন কলম এবং একটি রাববার। কখনোই জেল পেন কালি দিয়ে ওএমআর শিটের বৃত্ত ভরাট করবেন না। এবং প্রশ্নপত্রে যে 10টি গণিতের নম্বর থাকবে, 10 নম্বর গণিতের জন্যে আপনাকে রাব করার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো কিছুকে দেওয়া হবে না কাগজপত্র। আপনার প্রশ্নপত্রে যতটুকু ফাঁকা জায়গায় পাবেন সেখানেই আপনি রাব করতে পারবেন, এবং সেটা রোল পেন্সিল দিয়ে। এবং রাব করার পরে আপনি যখন প্রশ্নপত্র জমা দিবেন, অবশ্যই আপনার সেই প্রশ্নপত্রে রাব করাটুকু, খসড়া করাটুকু রাবার দিয়ে মুছে দিতে হবে। যদি প্রশ্নপত্রে আপনার রাব থাকে তাহলে আপনি এক্সফেলের সম্ভাবনা থেকে যায়। যে প্রশ্নপত্রে ঐচ্ছিক কোনো বিষয় থাকলে অবশ্যই এক্সফেলের সম্ভাবনা থাকে। তো এই দৃষ্টিকোণ মাথায় রেখে আপনারা গণিতের রাব করবেন, এবং সেই রাবটুকু পেন্সিল দিয়ে করার পর রাবার দিয়ে মুছে আসবেন। এবং ভর্তি পরীক্ষায় যখন দিবেন, সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে একটা ভালো জায়গায় পৌঁছানো লাগবে। আপনাকে কিন্তু সেখানে বলা হয় নাই যে আপনাকে সিরিয়াল মেনটেন করে 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন ফিল আপ করতে হবে। যে আপনার কাছে সর্বপ্রথম আপনি কোশ্চিন পাওয়ার পর আপনার কাছে কাজ হবে সম্পূর্ণ প্রশ্নটুককে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেওয়া। আগে সর্বপ্রথম পড়ে নেবেন, নেওয়ার পরে যেই প্রশ্নগুলো আপনার কাছে সহজ মনে হবে, হয়তো এমন হতে পারে 1 নম্বর সহজ, সেখান থেকে আগে 10 নম্বর সহজ, সেখানে 20 নম্বর সহজ, 25 নম্বর সহজ, আপনি এইভাবে প্রশ্নগুলো উত্তর করবেন। যে আপনাকে সিরিয়াল মেনটেন করে উত্তর করতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এখন দেখা গেল আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর জানেন, 2 নম্বর প্রশ্নের উত্তর আপনি জানেন না, এখন 2 নম্বর ভাবতে ভাবতে আপনি 5 মিনিট খেয়ে নিলেন, তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা পস্তাতে হবে, শেষ পর্যন্ত আপনি সম্পূর্ণ উত্তর করতে পারবেন না। কেননা 60 মিনিটে আপনাকে 100টা প্রশ্ন ওই মার্কশিট ভরাট করতে হবে, যে বিষয়টা আপনার মাথায় নিতে হবে। এবং গণিত যে 10টি কোশ্চিন থাকবে, আমি স্টুডেন্টদের জন্য একটা কথাই বলবো, গণিতের 10টা প্রশ্নের জন্য আপনার আহামরি সময় কিংবা আহামরি রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। যে আপনি 10টা গণিত করতে গিয়ে যদি আপনার পরীক্ষার সময় অর্ধেক নষ্ট করে দেন, তাহলে কিন্তু আপনার পক্ষে চান্স তো দূরের কথা, পাস মার্ক 40 পাওয়া অসম্ভব। যে অনেক স্টুডেন্টদেরই ইচ্ছা থাকে যদি তারা গভর্নমেন্টের চান্স না পেলেও প্রাইভেটে পড়বে, তাহলে আপনি যে একটা জায়গায় প্রাইভেটে পড়বেন, তাহলে তো আপনার সর্বনিম্ন একটা মার্ক নির্ধারণ করে দিয়েছে নার্সিং কাউন্সিল যে সর্বনিম্ন 40 পেতে হবে। এখন আপনি যদি সেই জায়গাতেও বঞ্চিত হয়ে যান, তাহলে কিন্তু কখনোই সম্ভব না। তাই সর্বপ্রথম কাজ হলো আপনার অ্যাট ফার্স্ট আগে 40 মার্কিং 5 মার্ক আপনাকে আগে ফিল আপ করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ চান্স পাওয়ার জন্য আপনাকে নিতে হবে যে আগে 40 মার্ক 5 মার্ক, তারপরে চান্স পাওয়ার জন্য। এই জন্যে সহজ সহজ প্রশ্নগুলো আপনাকে আগে ফিল আপ করে নিতে হবে। ওই 10টা গণিতের জন্য আপনার আহামরি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি ওই গণিত যদি 10টা যদি আইডিয়া থেকেও মেরে দেন, তাও দেখা যাবে যে আপনার কমন না আসলেও 4 থেকে 5টি কোশ্চিন অনায়াসেই হয়ে যাবে। কারণ আহামরি গণিতের কোনো কোশ্চিন থাকে না। যে গণিতের কোশ্চিনগুলো থাকে নর্মাল কোশ্চিন। কারণ এর কারণ হলো আপনাকে সেখানে গণিত করার জন্যে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না। তাহলে আপনার বুঝতে হবে যে আপনার মস্তিষ্কের মাধ্যমে সংক্ষেপে আপনি যেই গণিতগুলো করতে পারবেন সেটাই পরীক্ষায় থাকবে। আহামরি বড় কোনো কোশ্চিন থাকবে না যেটা আপনি করতে পারবেন না টেকনিক খাটিয়ে। তাহলে আপনার সেখানে তো সামান্য টেকনিকে আপনি গণিত করা সম্ভব। যেখানে আপনার গণিত থাকবে চাকরির সিলেবাস, জি শতকরা, লাভ ক্ষতি, ঐকিক, ভগ্নাংশ, মান নির্ণয়, নর্মাল কিছু অঙ্ক, যে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা মুখে মুখে করতে পারি সেই অঙ্কগুলা। হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ থেকে ক্যালকুলাস, বলবিদ্যা এরকম কোশ্চিন বিএসসির জন্য কখনোই না, মানে এরকম কোনো কঠিন কোশ্চিনই থাকে না সেখানে। যেই জায়গা থেকে আপনাদের গণিতটাকে আহামরি প্রাধান্য দিয়ে সময় নষ্ট করার দরকার নাই। যে আপনি যখন দেখতেছেন আপনার কমন প্রশ্নগুলো, আপনার পড়া প্রশ্নগুলো যখন আপনার ওই মার্কশিটে বৃত্ত ভরাট করা হয়ে গেছে, তার পরবর্তীতে আপনি তখন গণিতকে নিয়ে ভাবা চিন্তা করবেন, তার আগে নয়।
যে আপনি ভালো করেই জানেন এক বিজ্ঞানী আপনার পাস মার্কের জন্য যথেষ্ট। যেখানে বিএসসিদের বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা থেকে যেখানে আপনার কোশ্চিন থাকবে 30 মার্ক, আবার এদিকে সাধারণ বিজ্ঞান অংশ থেকে কোশ্চিন থাকবে ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য 25 মার্ক। আসলে বিগত বছরের কোশ্চিনগুলো পর্যবেক্ষণ করলে যতটুকু দেখা যায় এবং অভিজ্ঞতা যতটুকু হয়েছে সেটার আলোকে যদি বলি, আসলে আপনার কিন্তু ইন্টারমিডিয়েট বই থেকে কখনোই বিএসসিদের কোশ্চিন হয় না। যে 2015 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে কোশ্চিন পর্যালোচনা করলে দেখা যায় ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন থেকে, বিজ্ঞানের জীববিজ্ঞান পাঠ থেকে 18 থেকে 19টা কোশ্চিন সব সময়ের জন্য সেই একটা বই থেকেই। যে আপনারা অনেকেই বলবেন সাধারণ বিজ্ঞান মানে সাধারণ বিজ্ঞান পড়বে, আসলে সাধারণ বিজ্ঞান বলতে সাধারণ বিজ্ঞান যে বইটা আছে সেই বইটা কিন্তু আহামরি না। যে ভর্তি পরীক্ষা হলে আপনারা যারা পরীক্ষা দিবেন তারা ভর্তি পরীক্ষা দিলেই বুঝতে পারবেন যে সেখানে কি অবস্থা। যে 9-10-এর জীববিজ্ঞান আপনার যে বই, সেই একটা বই আপনার 15-20 মার্কের জন্য যথেষ্ট। যে বিএসসি নার্সিংয়ের ফিজিক্স থেকে সর্বোচ্চ গেলে 2টা, কেমিস্ট্রি থেকে সর্বোচ্চ 3টা, দেখা যাবে আহামরি গেলে 5টা কোশ্চিন থাকবে 30টার মধ্যে, বাকি সব কয়টা কোশ্চিন বায়োলজি বই থেকে থাকবে। তাহলে আপনাকে টেকনিক বুঝতে হবে যে কোন বিষয়গুলো পড়লে আমার চান্স পাওয়া সম্ভব, কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে। আপনার যদি সাধারণ জ্ঞান পড়তে যান তাহলে আপনাকে টেকনিক খাটিয়ে পড়তে হবে, কারণ এখানে আন্তর্জাতিক বিষয় থেকে সর্বোচ্চ গেলে 3টা কোশ্চিন থাকবে। সাধারণ জ্ঞানের যে 20টা কোশ্চিন থাকবে তার মধ্যে আন্তর্জাতিক সর্বোচ্চ গেলে 3টা, এবং বাকি সবটুকুই বাংলাদেশ বিষয়াবলী। এবং বাংলাদেশের মধ্যেও নির্দিষ্ট কিছু পার্ট যেটা আপনার প্রশ্ন থাকবেই, যেমন মুক্তিযোদ্ধা সম্পর্কে, যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার প্রশ্ন থাকবেই, যেটা মাস্ট বি, যে একটা প্রশ্ন থাকবেই। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা সম্পর্কে তার যত উন্নয়ন আছে এই পর্যন্ত একটা প্রশ্ন থাকবেই, এবং বিগত বছর সেটা থাকেই। এবং তাদের অর্জন সম্পর্কে আজ গত যে রানিং মাসে জাতিসংঘে যে পুরস্কারগুলো পেলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর নামে যে চেয়ার তৈরি করা আছে, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং বঙ্গবন্ধুর লেখা এবং শেখ হাসিনার লেখা, শেখ হাসিনার লেখা বইগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বাংলাদেশের প্রথম অ্যানিমেশন সিনেমা আপনারা সবাই জানেন, যেটা 27 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে, যে সিনেমাটার নাম মুজিব আমার পিতা, যার লেখক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়গুলো আপনাদের ধারণা রাখতে হবে। এবং ভর্তি পরীক্ষায় যে বিষয়টা, যেটা আমাদের ভোগান্তি, করোনা, যে প্রতিটা চাকরি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় করোনা সম্পর্কে কোশ্চিন আছেই। আপনার এমবিবিএস থেকে শুরু করে আর্মি নার্সিং এবং বঙ্গবন্ধু নার্সিং কলেজেও করোনা সম্পর্কে প্রশ্ন ছিল। ইনশাল্লাহ আগামীতে কালও আপনাদের জন্য করোনা সম্পর্কে প্রশ্ন থাকবে। এবং সরকারের সেই মেগা প্রকল্প সম্পদে আপনাদের পড়তে হবে। যে মেগা প্রকল্প যেগুলো সরকারের বিগত কয়েক বছর থেকে যে হয়ে আসছে, যে পদ্মা সেতু, পায়রা বন্দর, পায়রা সেতু, মাতারবাড়ি রেলওয়ে গভীর সমুদ্র বন্দর, মেট্রো রেল, এরকম যত রামপাল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ সরকারের উন্নয়ন প্রকল্পগুলো, সেগুলো সম্পর্কে আপনাদের পড়তে হবে। যে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু, এবং বর্তমানে যে 5টা বিদ্যুৎ কেন্দ্র বৃদ্ধিকরণ করা হয়েছে, সেটা শহীদ বাংলাদেশের কতগুলো বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো আপনাদের পড়তে হবে। আপনাকে টেকনিক বুঝতে হবে। সাম্প্রতিক কোশ্চিন যে আপনার জন্য সবচেয়ে যথেষ্ট ছিল যে অক্টোবর মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মানে কিন্তু অক্টোবর সম্পর্কে প্রশ্ন না, সেখানে কিন্তু আগস্টের কিছু প্রশ্ন এবং সেপ্টেম্বর সম্পর্কে প্রশ্ন আছে। যে অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গত 28 তারিখে চলে এসেছে অলরেডি, সেখানে সাম্প্রতিক আপনি অনেক কিছু প্রশ্ন পেয়ে যাবেন। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেখানে, সেই বিষয়গুলো যে দিবস থেকে একটা কোশ্চিন থাকবেই। এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে, নার্সিংয়ের যে জনক, সে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে বিগত বছর দেখা যায় যে প্রতিনিয়ত একটা না একটা প্রশ্ন থাকেই। যে নার্স সম্পর্কে, সেখানে নার্সিং ডে, নার্সেস ডে হতে পারে, মিডওয়াইফারি ডে হতে পারে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল জীবন কাহিনী, তার জন্ম থেকে শুরু করে একটা একটা প্রশ্ন থাকেই। তো এই বিষয়গুলো আপনাদের একটু চিন্তা চেতনা এবং টেকনিক খাটিয়ে পড়তে হবে। আহামরি কিছু করার দরকার নাই, আপনার পাস মার্ক পাওয়ার জন্য আহামরি কিছু দরকার নাই। যে ইংরেজি টপিক থেকে এক পার্টস অফ পিসই আপনার 4 থেকে 5টি কোশ্চেন কমন পাওয়ার জন্য যথেষ্ট। যে এক পার্টস অফ পিস, যে 4 থেকে 5টি কোশ্চেন কমন পাওয়ার জন্য যথেষ্ট। তো আপনাদের যে একটা কথাই বলবো,
যে আপনারা পরীক্ষার হলে যাবেন, যাওয়ার সময় যে একমাত্র আপনার এইচএসসি প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড, সঙ্গে নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের প্রবেশপত্র, যে আবেদন করার পর আপনার যে পরীক্ষায় যে প্রবেশপত্র পেয়েছেন সেই প্রবেশপত্র, রোল পেন্সিল, রাবার, বল পেন, কলম, সাথে আপনার যাতায়াত ভাড়ার জন্য টাকা লাগলে টাকা। কিন্তু আপনি কোনো এক্সট্রা কাগজ, কোনো ব্যাগ, কোনো কোট ফাইল, কোনো মানি ব্যাগ, কোনো ভ্যানিটি ব্যাগ, কোনো কিছু নিয়েই কেন্দ্রে ঢুকতে পারবেন না। এবং কেন্দ্রে ঢোকার পর আমার যে ছোটো বোনরা পরীক্ষা দেবে তাদের কাজ হবে, সেখানে লেখাই আছে যে স্কার্ফ পরে যাও আর বুরখা পরে যাও, পরীক্ষার হলে অন্তত কান বের করে রাখতে হবে, যাতে তোমার প্রবেশপত্রে ছবি, ইন্টারমিডিয়েট অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে তোমার ফেসটা মিলানো সম্ভব হয়। তো সেভাবে পরীক্ষার হলে যেতে হবে এবং দোয়া করি সকলের পরীক্ষা ভালো হোক এবং চিন্তামুক্ত পরীক্ষা দিতে হবে। যে সকল কিছু দুর্নীতির আশ্রয় ছেড়ে দিতে হবে। যে এখনও সময় আছে কয়েক ঘন্টা, দীর্ঘ কয়েক ঘন্টা। আগামীকাল বিকাল 3টা মানে এখনও প্রায় 21 ঘন্টা সময়, 21 ঘন্টা প্লাস সময়। তো সেই চিন্তা চেতনা করে পরীক্ষা দিতে হবে, যেহেতু কালকে দুইটা পরীক্ষা। তো অনেকেই দেখা যাবে যারা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবে, অনেক স্টুডেন্টই বিএসসি নার্সিং পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে না। কারণ অনেকেই এরকম হয়ে যাবে যে একটা সেন্টারের হয়তো বিএসসি নার্সিংয়ের কেন্দ্র চয়েস দিনাজপুর, সেই স্টুডেন্টরা হয়তো ঢাকা ভার্সিটি পরীক্ষার কেন্দ্র চয়েস রংপুর বিভাগ। এখন সেই স্টুডেন্ট রংপুর বিভাগতে পরীক্ষা দিয়ে দিনাজপুর যেতে যেতে তারা হয়তো পরীক্ষা দেওয়ার সময় চলে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে অনেক পরীক্ষার্থী সেখান থেকে কেটে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছেন, ভাইয়া ভর্তি পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং থাকবে? না, কখনোই না। নার্সিং ভর্তি পরীক্ষায় কখনো নেগেটিভ মার্কিং থাকে না। তবে নার্সিং ভর্তি পরীক্ষায় একাডেমিক আপনার যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু অবশ্যই গণনা করা হয়। যে ভর্তি পরীক্ষায় আপনার যে একাডেমিক রেজাল্ট, এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটার জিপিএ 50, এটা আপনার জন্য, দুইটা জিপিএ 5 থাকলে 50 নাম্বার আপনার জন্য এক্সট্রা একটা ক্যারি হবে। যে ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের, সেখানে দেখা যাবে সাথে আরও 50 মার্ক রেজাল্ট, অর্থাৎ 150 মার্কের মধ্যে যে বিগত বছরের যদি আমি অভিজ্ঞতা থেকে বলি তাহলে 120 অর্থাৎ 120 আপ করলে আপনি ডিপ্লোমা নার্সিংয়ে মেয়ে পরীক্ষার্থীর চান্স পাওয়ার আশা করতে পারেন। তাহলে আপনাকে কী পরিমাণ পড়তে হবে সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। যদি কোনো স্টুডেন্টের দুইটা জিপিএ 5 থাকে তার জন্য তাহলে 70 পেলে তার জন্য একটা চান্স পাওয়া সম্ভব। কিন্তু যে স্টুডেন্ট আর জিপিএ 5 নাই, দেখা যাবে তার স্কোর 36-37, তাহলে তার জন্য আগে 13 মার্কের ঘাটতি ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাকে 83 থেকে 85 না পেলে কখনোই চান্স পাওয়া সম্ভব না। তাহলে 83 কিংবা 85 কিন্তু আহামরি বিষয় না পাওয়াটা। কারণ আপনারা অনেকেই জানেন ডেন্টাল ভর্তি পরীক্ষায় কিন্তু সর্বনিম্ন নাম্বার ছিল 85.5। তাহলে ভর্তি পরীক্ষার কোশ্চিন কিন্তু আহামরি কঠিন হয় না। আপনাদের পড়ার মধ্যেই কোশ্চিন, আপনারা জানেন, পড়েছেন, সবই জানেন। যে এই বিষয়গুলো থেকে যে কোনো আহামরি কোনো কোশ্চিন হবে না। যে আপনার পড়ার মধ্যে সহজ কিছু কোশ্চিন, ইংরেজি যেরকম আপনার পার্টস অফ স্পিচ থেকে কোশ্চিন থাকে, ট্যাগ কোশ্চিন অথবা আর্টিকেল থেকে কোশ্চিন থাকে, একটা সিনোনিম অ্যান্টোনিম কোশ্চিন থাকে, আপনার ট্রান্সলেশন থাকে, স্পেলিং থাকে, যেই বিষয়গুলো থেকে আপনার কোশ্চিন, যে সেন্টেন্স থাকে, টেন্স থাকে, ডিগ্রি থাকে, যে এই ইডিয়ম ফ্রেজ, এগুলি আপনাকে পড়তে হবে। যে সহজ সুবিধার জন্য আপনার যেটা পড়লে আপনার কাছে সুবিধা আসবে, যেভাবে পড়লে যে সেই বিষয়গুলি আপনারা পড়বেন। সর্বপ্রথম মনে রাখবেন আপনার আগে 5 মার্ক দরকার। যে আগে 40 আমি পাসই করলাম না, আমি অনায়াসে খালি পরীক্ষা দিতেই থাকলাম, যে কোশ্চিন পড়তেই থাকলাম, কোনো লাভ নাই। যে আপনার সিরিয়াল মেনটেন করে পরীক্ষা দেওয়া লাগবে না। আপনার কাছে যে 100টা কোশ্চিনের মধ্যে যেই কোশ্চিনের সর্বপ্রথম সহজ মনে হবে সেই কোশ্চিনটাকে ফিল আপ করবেন, করে আগে সর্বপ্রথম আপনার যে ভর্তি পরীক্ষায় 5 মার্ক 40 আগে নিশ্চিত করবেন। যে কেননা আপনাদের অনেকের আশা আছে আপনার বেসরকারিতে পড়বেন, যদি বেসরকারিতে পড়তেই চান তাহলে আপনাকে 40 আগে ফিল আপ করতে হবে। যে আপনি 40 পাস মার্ক না পেলে আপনার কখনো কারো বাপেরও ক্ষমতা নাই যে আপনাকে বেসরকারিতে ভর্তি করাবেন, যত টাকাই দেন আর যত বড় রাজনৈতিক ক্ষমতায় প্রয়োগ করেন না কেন। যে জন্যে আপনারা ধীরস্থিরভাবে পরীক্ষা দিবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওএমআর শিটে আপনারা কখনো ডাবল টাচ করবেন না, কারণ দুইটা অপশান কখনো অ্যাকসেপ্ট করা হয় না। যে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে 4টে অপশান থাকে, সেখানে 2টা অপশান কখনোই অ্যাকসেপ্ট করা হয় না, যে কোনো একটা প্রশ্ন করা হবে।
যে সাধারণ বিজ্ঞান থেকে কোন কোন টপিকসগুলো পড়বো আমি যেটা আগেই বলেছি যে সাধারণ বিজ্ঞান বইয়ের উপর নির্ভর করে থাকলে হবে না। সাধারণ বিজ্ঞান বই হয়তো তারা মানমন্ডনে দিয়ে দিচ্ছে, কিন্তু বিগত বছরের কোশ্চিন দেখলে পড়বেন আপনি যে ক্লাস 9-10 যে বিজ্ঞান বই আছে সাধারণ বিজ্ঞান, সেখান থেকে না, বরঞ্চ বিজ্ঞান বিভাগের যে বায়োলজি বই আছে সে এক বই থেকেই আপনার 17 থেকে 18 কোশ্চিন কমন পাওয়ার জন্য যোগ্যতা রাখেন। যার জন্য আপনার নবম দশম শ্রেণীর সায়েন্সের জীববিজ্ঞান বইটা আপনার জন্য মাস্ট বি দরকার, ডিপ্লোমা বিএসসি সবার জন্যে, যে আপনারা কালকে ভর্তি পরীক্ষা দিলেই উপলব্ধি করবেন যে আসলে ওই বইটা আপনার জন্য কতটুকু দরকার ছিল, যে আপনার কোচিং আপনাকে কী শিক্ষা দিয়েছে কালকে ভর্তি পরীক্ষা আপনি প্রমাণ পেয়ে যাবেন। যে আপনার হয়তো কোচিংয়ে কিংবা আপনারা যাদের কাছে সাজেশন নিয়েছেন তারা আপনাদের বলেছে হয়তো যে ডিপ্লোমা নার্সিংয়ের জন্য 9-10 সাধারণ বিজ্ঞান বই পড়লে যথেষ্ট। আমি বলবো কখনোই না, 10% এটা কখনো সম্ভব না। কারণ বিগত 5 বছরের কোশ্চিন পরিচালনা করে যে দেখা যায় যে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই, এক জীববিজ্ঞান থেকে আপনি 17-18টা কোশ্চিন পাওয়ার যোগ্যতা রাখেন, সেটা বিএসসি নার্সিংই হোক আর ডিপ্লোমা নার্সিংই হোক। যদি আমার কথাগুলো যদি আপনাদের মনে না, যদি এটা বিশ্বাস না হয় তাহলে আগামীকাল ভর্তি পরীক্ষায় ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। আর যদি কারো কাছে যে ইনফ্যান্ট বইটা থেকে থাকে, বাংলাদেশে হয়তো অনেকের কাছে থাকতে পারে, সেই ইনফ্যান্ট বইটা খুললেই আপনি দেখতে পাবেন বিগত কয়েক সালের কোশ্চিন, যে আসলে কোশ্চিনগুলো কী কোয়ালিটির ছিল, যে আমার কোনো কঠিন কোশ্চিনও না, যে এক জীববিজ্ঞানের উপর নির্ভর করে প্রায় কোশ্চিন থাকে, যে কেমিস্ট্রি থেকে সর্বোচ্চ গেলে 2টা কোশ্চিন, ফিজিক্স থেকে সর্বোচ্চ গেলে 3 থেকে 4টা কোশ্চিন, আর বাকি সবগুলোই আপনার ওই জীববিজ্ঞান বই। আপনার ওই সাধারণ বিজ্ঞানের 12টা অধ্যায়ের উপর কোশ্চিন, 14টা অধ্যায়ের উপর কোশ্চিন না, যে 14টা অধ্যায় মিলে দেখবেন ওখান থেকে কয়টা কোশ্চিন থাকে আর এক জীববিজ্ঞান বই থেকে কয়টা কোশ্চিন থাকে। এবং পরিশেষে আপনারা যারা রাজশাহীতে পরীক্ষা দিতে আসবেন, আপনারা হয়তো 8টা বিভাগে 19টা সেন্টার ডিপ্লোমা নার্সিংয়ের, ডিপ্লোমা এবং নার্সিং ভর্তি পরীক্ষা 19টা সেন্টার, সে ডিপ্লোমা হোক আর বিএসসি হোক, আর ঢাকা ভার্সিটি পরীক্ষা তো 8টা বিভাগ। এখন আপনাদের যার যেখানে কেন্দ্র আপনারা সেই কেন্দ্র হিসেবে যাবেন। তবে বিভাগীয় শহরগুলোতে যাদের পরীক্ষার সেন্টার নার্সিং এবং ঢাকা ভার্সিটি একদিনে পরীক্ষার জন্য যারা নার্সিং পরীক্ষা দিতে যাবেন, যারা বাড়ি থেকে যাবেন তারা নির্দিষ্ট একটা পরিমাণ সময় হাতে নিয়ে যাবেন। যেখানে আপনার যেতে হয়তো সময় লাগতো 5 মিনিট, সেখানে আপনি মিনিমাম 15 মিনিট সময় হাতে নিয়ে বের হবেন। কেননা সেই দিন একই দিনে 8টা বিভাগীয় শহরে 2টা পরীক্ষা অনুষ্ঠিত হবে, 2টাই বড় বড় পাবলিক পরীক্ষা। সেখানে আপনার রাস্তায় যানজট বেঁধে থাকতেই পারে, যে জিনিসগুলো আপনাকে মাথায় নিতে হবে। যে রাজশাহীতে যারা পরীক্ষিত আসবেন আমি তাদের জন্য বলবো যে আপনি যখন বানেশ্বর পার হবেন তারপর থেকে আপনার যানজট সৃষ্টি হয়ে যাবে। যদি আপনি পাবনা রোড ওই লাইনে আসেন, যে যারা পার হওয়ার পর থেকেই, যে কাটাখালী আসার আগেই বানেশ্বর থেকে আপনার যানজট সৃষ্টি হয়ে যাবে। যে দৃষ্টিকোণ থেকে আপনারা কাটাখালী থেকে লক্ষ্মীপুর আসতে মিনিমাম আপনাকে 15 থেকে 20 কিলো আসতে হবে, সেই তাহলে আপনাকে কি অবস্থায় গাড়িগুলো ওভারটেক করে আসতে হবে। কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা ভার্সিটির পরীক্ষা, তাহলে ওই এলাকায় কতটুকু যানজট ওভারটেক করে আপনাকে আসতে হবে। সেজন্য আপনারা যারা আসবেন যে সময় নিয়ে আসবেন, যে প্রয়োজনে আপনারা রাজশাহীতে যারা আসবেন আগামীকাল যেহেতু শুক্রবার, যারা দূর থেকে আসবেন পবিত্র জুম্মার নামাজের আগে রাজশাহীতে পৌঁছার মতো সময় নিয়ে বের হবেন। এবং আপনাদের যদি কোনো রকম রেস্টের প্রয়োজন হয় তাহলে আমরা সেইটা বিশ্রামের ব্যবস্থা করেছি। যে আপনারা অনেকে জানেন, ফেসবুকে ইতিমধ্যে পোস্ট করা হয়েছে যে শহীদ AHM কামারুজ্জামান হেনা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়ামের পাশেই মির্জা নার্সিং কলেজ, যে 13 খাদিয়া, যে শহীদ AHM কামারুজ্জামান হেনা বিভাগীয় স্টেডিয়াম, সেটার পাশেই মির্জা নার্সিং কলেজে আপনাদের জন্যে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। যে আপনারা চাইলে সেখানে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সেখানে বিশ্রাম নিতে পারবেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা আলাদা বিষয়, সেখানে তো রাজশাহী মহানগর নগর পিতা, পুলিশ প্রশাসন, রাজশাহী ভার্সিটির ভিসি মহোদয় এবং রাজশাহী শহরের ম্যাচ মালিকগণ সবাই তো একটা ব্যবস্থা করেই রেখেছেন। যারা আজকে রাত্রে হয়তো আসবেন তাদের জন্য হয়তো অনেকের জন্য ম্যাচের ব্যবস্থা করে রেখেছেন, আবাসন ব্যবস্থা। কারণ ভর্তি পরীক্ষার জন্য রাজশাহীতে হোটেলে সিট পাওয়াটা একটা অনেকটা মানে এতটাই বিশেষ হয়ে গেছে, 7-8 দিন আগেই সিট ফিল আপ হয়ে গেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষিতে আসবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার সে 3, 4, 5, 6 এর মধ্যে 4, 5, 6 এর মধ্যে যে গাড়িগুলো ছিল, যে সেই গাড়ি ট্রেনগুলো যার সাপ্তাহিক ছুটি থাকলে সে ছুটি বন্ধ করা হয়েছে। যে অনেক ট্রেনেরই সাপ্তাহিক ছুটি ছিল, সেই সাপ্তাহিক ছুটিগুলো বন্ধ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উপলক্ষে, যে ঢাকা পরীক্ষা হয়ে যাওয়ার পর। সেই পরীক্ষাগুলোতেও আপনারা চাইলে রাজশাহীতে থাকার ব্যবস্থা পাবেন তিনাদের কাছে। অর্থাৎ এই কয়টা দিন রাজশাহীতে একটা নিরাপত্তা বলয় সৃষ্টি, যে কয়েকদিন আগে থেকে সৃষ্টি হয়েছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন নিরাপত্তা বলয়গুলো থাকবে। যে ঢাকা ভার্সিটি পরীক্ষা হওয়ার পরেই তো রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা,
জি ফারহানা জাকির 3 নিয়ে জানতে চেয়েছেন ভাইয়া বিএসসি নার্সিংয়ের জন্য সেফ জোন কত এবারে। আসলে কোশ্চিনের প্যাটার্নের উপর নির্ভর করবে কোশ্চিনটা কতটুকু সহজ কিংবা কতটুকু কোশ্চিন কঠিন হচ্ছে, যে প্রশ্নের উপর আপনার নাম্বারটা নির্ভর করবে। এখন কোশ্চিন যদি একদম ইজিলি হয়ে যায়, যেখানে ডেন্টাল পরীক্ষার মতো সর্বনিম্ন নাম্বার যদি 85 পেয়ে যায় যে পাশের ক্ষেত্রে, তাহলে তো একটা আলাদা বিষয় হবে। অর্থাৎ প্রশ্নপত্রের ধরনের উপর আপনার চান্স পাওয়ার সেফ জোন, অর্থাৎ কতটুকু নাম্বার পেলে আপনি নিরাপদ থাকবেন, সেটা নির্ভর করবে আপনার প্রশ্নপত্রের উপর। এটা নির্দিষ্ট করে বলার মতো কিছু নাই। আবার আপনার কোশ্চিন যদি প্রশ্নপত্র সহজ হয় তাহলে তো সবাই তো ভালো নাম্বার পাবে। আবার কোশ্চিন কঠিন হয়ে গেলে দেখা যাবে আহামরি কঠিন হবে না, যে একটা স্ট্যান্ডার্ড মানের কোশ্চিন, আহামরি কঠিনও না আহামরি সহজও না, যেই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। সর্বশেষ একটাই কথা, এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন যে 22 ভর্তি পরীক্ষার্থীদের জন্য কি হলো। 22 ভর্তি পরীক্ষার জন্য আদালতে রিট আছে, সেই রিটের কাগজই দেখলাম যে মামলার শুনানি আজকে হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো শুনানির কোনো বিষয় জানতে পারি নাই, শুধু রিটের কাগজটাই দেখলাম। তারা যে কোর্টে রিট করেছেন, রিটের কাগজটাই দেখলাম। আগামীকাল ভর্তি পরীক্ষা, শুনানি কখন হবে তার তো কোনো গ্যারান্টি নাই, আর শুনানি হলেই যে পরীক্ষা দিতে পারবেন এর তো কোনো গ্যারান্টি নাই, যেহেতু ভর্তি পরীক্ষা কালকে। তো সেই বিষয় থেকে, সেই দৃষ্টিকোণ থেকে যে আপনারা যারা পরীক্ষাতে আসবেন এবং যারা পরীক্ষা দিবেন, তো মস্তিষ্ককে ঠান্ডা রেখে একটু পড়াশোনা করেন, যে 2 নম্বরই বাদ দিয়ে, যে কারোর সাথে কোনো লবিং গবিং বাদ দিয়ে সুন্দর করে পড়াশোনা করেন, যে এখনও কয়েক ঘন্টা সময় আছে, যে টেকনিক খাটিয়ে নর্মাল বিষয়গুলো পড়াশোনা করেন। আর যদি কেউ আপনাকে বলে যে আমি তোমার চান্স করে দিব, তাহলে সঙ্গে সঙ্গে আপনি বুদ্ধিমান হলে কাজ হবে। 999 জরুরি সেবায় ফোন দিয়ে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে রিপোর্ট করবেন। 999 জরুরি সেবা, সঙ্গে সঙ্গে, সেটা যেই হোক, যেই বলুক আপনাকে চান্স করে দেবে, সুন্দর করে প্রমাণ সহ। যদি ফোনে কথা হয় ফোন রেকর্ড, মেসেজে কথা হলে মেসেজ রেকর্ড, অথবা মেসেজের স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে আপনার আশেপাশে যদি কোনো প্রশাসনিক থানা থাকে, কোনো প্রশাসনিক ডিপার্টমেন্ট থাকে, সঙ্গে সঙ্গে সেখানে রিপোর্ট করবেন, অথবা 999 ফোন দিয়ে ডাইরেক্ট যে ধরিয়ে দিবেন, ঝামেলা শেষ। এবং ভর্তি পরীক্ষার্থী সকলের জন্যই দোয়া রইল, যে আপনারা রাজশাহীতে যারা পরীক্ষা দিতে থাকবেন, আসবেন ইনশাল্লাহ, তাদের সাথে হয়তো দেখা হয়ে যাবে। যে রাজশাহী যারা ভর্তি পরীক্ষাতে, আমার সাথে তাদের দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং রাজশাহীতে ভর্তি পরীক্ষার 5টা কলেজে পরীক্ষা হবে, তার মধ্যে একটা হচ্ছে মিক্সড কলেজ, যেখানে বিএসসি এবং ডিপ্লোমা 2টারই পরীক্ষা হবে, সেটা হচ্ছে মিক্সড কলেজ। আর বাকি 4টাতে ডিপ্লোমা পরীক্ষা হবে, 2টাতে বিএসসি পরীক্ষা হবে। যে সেপারেট ডিপ্লোমা, তার আলাদাভাবে ডিপ্লোমা আসন, সেই কলেজগুলো হচ্ছে রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি কলেজের স্কুল, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজ। এই 4টাতে সেপারেটলি ডিপ্লোমা নার্সিং পরীক্ষা হবে। আর শুধু বিএসসি নার্সিং পরীক্ষা হবে রাজশাহী নার্সিং কলেজ এবং মেডিকেল কলেজ। এবং মিক্সড পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে রাজশাহী কলেজ, যেখানে আপনার বিএসসি এবং ডিপ্লোমা 2টারই সিট আছে। এখন যারা আপনার রাজশাহীতে পরীক্ষা দিতে, নার্সিং পরীক্ষা দিতে ট্রেনে আসবেন, তারা কিভাবে যাবেন, যে যাতায়াতের পথটা অনেকে জানতে চেয়েছেন, যে আমরা যদি ট্রেনে আসি তাহলে আমরা কিভাবে যাব। যে ট্রেনে আসলে আপনার একটা স্টেশন থেকে আগে নামবেন, স্টেশনে মেন গেটে বার হওয়ার পর আপনাদের জন্য একটা সবচেয়ে বড় যে বিষয়টা হয়ে যায়, আপনারা ভুল করেও কখনও স্টেশনের মধ্যে দাঁড়ানো কোনো রিক্সায় উঠবেন না, তাহলে আপনার কাছে দ্বিগুণ পরিমাণ ভাড়া নিয়ে বসবে। কারণ তারা স্টেশনের মধ্যে থাকেই আপনাকে বিপদে ফেলার জন্যে। স্টেশনের ভিতরে যে গাড়িগুলো থাকবে কখনোই সেই গাড়িতে উঠবেন না, তারা আপনাকে বিপদে ফেলার জন্যই থাকে। তারা বেশি পরিমাণ ভাড়া আদায় করার জন্য স্টেশনের ভিতরে বসে থাকে। যে স্টেশনের প্ল্যাটফর্ম বের হওয়ার পরে, স্টেশনের যে বাউন্ডারি সেটা বের হয়ে রাস্তায় আসবেন, রাস্তায় আসার পরে গাড়িতে উঠবেন। যে আপনার লক্ষ্মীপুর কেন্দ্রিক মেডিকেল কেন্দ্রিক যদি সিট হয়, মহিলা কলেজ কেন্দ্রিক যদি সিট হয়, তাহলে আপনাকে সুন্দর করে এদিকে ডাকবে যে লক্ষ্মীপুর, তাহলে আপনার মেডিকেল, তাহলে ওই গাড়িতে উঠলে আপনি মেডিকেলে পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনারা মহিলা কলেজ হয়, তাহলে হয়তো রিক্সায় চড়লে আপনারা ওখান থেকে 15 থেকে 20 টাকা ভাড়া দিলে আপনারা এখানে আসতে পারবেন। যে আপনার মহিলা কলেজ যে রোডে, সেই রোডে আসলে আপনি সিটি কলেজ পাবেন। সেই রোডের সোনাদিঘির মোড়ে সোজা বাড়ালেই আপনি রাজশাহী কলেজ পাবেন, কলেজের স্কুল পাবেন। এবং মেডিকেল কলেজের অপোজিট পার্শ্বে, রাস্তার পার্শ্বেই সিপাহীপাড়া পার হলেই আপনি নিউ ডিগ্রি কলেজ পাবেন। অর্থাৎ যদি আপনারা অটোতে আসেন, তাহলে সিএমবি মোড় নামলেই
সিএমবি মোড় থেকে একটু সামনে গেলেই আপনি নিউ ডিগ্রি কলেজ পাবেন। যার যদি মনে করেন আপনার পরীক্ষা রাজশাহী কলেজ, তাহলে আপনি যদি মনে করেন আপনি সরাসরি রাজশাহী কলেজ কিংবা আপনার কলেজের স্কুলে কীভাবে আসবেন, তাহলে স্টেশন বাড়ানোর পরেই স্টেশন থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আলুপট্টি মোড়ে আপনি বাজারে আসতে পারবেন। সেখানে আপনার 60 টাকা অটো ভাড়া লাগবে। বাজারে আসার পরে বাজার থেকে একটু সামনে আপনি যদি মনে করেন আমি হেঁটে যাবো, তাহলে সোজা পশ্চিম দিকে হেঁটে আসলেই কোর্টের রাস্তায় আসলেই আপনি রাজশাহী কলেজের স্কুল এবং রাজশাহী কলেজ পাবেন। আর যদি মনে করেন আমি অপরিচিত হাঁটতে পারবো না, তাহলে সাহেব বাজার নামার পরে সেখান থেকে আপনি যদি রিক্সায় 10 টাকা দেন, তাহলে আপনাকে নিয়ে রাজশাহী কলেজ এবং রাজশাহী সরকারি কলেজের স্কুলে নামাইয়া দিবে। যে আপনার আহামরি বিপদে পড়ার দরকার নাই, যে আহামরি রিক্সাতে উঠলে আহামরি এই বিপদে আপনার পড়ার দরকার নাই। যে আপনার রাস্তাগুলো ইজিলি, যে রাজশাহীর যে পরীক্ষাগুলো হবে নার্সিং কলেজের স্টেশন থেকে নামলে কিংবা বাস স্ট্যান্ড থেকে আপনার রাস্তাগুলো ইজিলি একদম, তারপরে সহজেই সেখানে পৌঁছাতে পারবেন। যে রিক্সাওয়ালা আপনাকে বসে থাকবে যে 50 টাকা 60 টাকা, আপনার আহামরি এত 50 টাকা 60 টাকা ভাড়া না। আপনি স্টেশন থেকেও যদি আপনার রাজশাহী কলেজেও ভাড়া হয়, সর্বোচ্চ গেলে আপনার কাছে 30 টাকা নেবে। যার কারণে আপনারা স্টেশনের ভিতরে যে গাড়িগুলো থাকবে সেই গাড়ির সঙ্গে ভুলেও সেই গাড়িতে কন্ট্যাক্ট করবেন না, কারণ তারা আপনাকে বিপদে ফেলার জন্য স্টেশনের মধ্যে থাকে, যে তারা আপনাকে আহামরি ভাড়া নেওয়ার জন্য স্টেশনের মধ্যে থাকে। তো যেহেতু আগামীকাল ভর্তি পরীক্ষার্থীদের জন্য আর সময় নষ্ট নাই করি, আপনারা পরীক্ষার দিন রাত্রে অন্তত বেশি পরিমাণ রাত জাগার দরকার নাই, কিন্তু রাত জাগলে সকালে আপনি পড়তে পারবেন না। যতটুকু চেষ্টা করবেন যে এই রাত্রিতে একটু তাড়াতাড়ি ঘুমানোর, যে আপনার একটা পরিমিত এবং পরিশুদ্ধ ঘুম দরকার, পর্যাপ্ত ঘুম দরকার। তবে আগামীকাল সকাল থেকে আপনি একটা ভালো মস্তিষ্ক নিয়ে যতটুকুই সময় পান ততটুকু একটা পড়ার সময় পাবেন। এখন আজকে দেখা গেল আপনার অভ্যাস নাই, কিন্তু আজকে রাতটাই আপনি রাত 3টে 4টে পর্যন্ত পড়লেন, ওই পড়া আপনার মনেও থাকবে না। কালকে সারাটা দিন যাবে আপনার ভর্তি পরীক্ষায় ঝিমঝিম করতে করতে, দেখা যাবে বিকাল হয়ে গেলে তো অনেকের অভ্যাস থাকে আমাদের ফ্যানের বাতাস পেলে ঘুম আসা, আর পরীক্ষা কিন্তু বিকাল 3টায়, অর্থাৎ বিপজ্জনক একটা মুহূর্ত। সেই মুহূর্তে আপনার ফ্যানের বাতাসে পেলে কিংবা কেন্দ্রে এসি থাকলে আপনার ঘুম চলে আসতেই পারে। যদিও পরীক্ষার হলে কেন্দ্রে এসি থাকে না, যেহেতু আপনার ফ্যান চলবে, ফ্যানের বাতাসে আপনার ঘুম চলে আসতেই পারে। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের আজকে আহামরি রাত জাগার দরকার নাই। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, ভালোভাবে পরীক্ষা দিবেন। এবং পরিশেষে একটা কথা, দুর্নীতিকে না বলুন, দুর্নীতি থেকে দূরে থাকুন, নিজের লাইফটা নষ্ট করবেন না। ধন্যবাদ, সকলের শুভকামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।